আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত দেশ, মসজিদেই হবে জামাত, উৎসব যেন সংক্রমণ না বাড়ায় দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাবিজ। সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন, দেশের কয়েক জেলায়ও পালন। শেষ মুহূর্তেও ছুটছে ঘর মুখ মানুষ, ফেরিতে ফিরেছে স্বস্তি। কষ্ট দিতে হবে, এখন আপনজনের সাথে ঈদ করতে হলে তো কষ্ট করতে হবে। দুর্ভোগ তো হয়েছে, তারপরে ঈদ উপলক্ষে আনন্দ উপলক্ষে যাইতেছি, টাকার দিকে না তাকায়। এবার ঈদে হাসপাতালে থাকছেন খালেদা জিয়া, কিছুটা সেরে উঠলেও বাসায় এখনই ফিরতে পারছেন না। আনন্দ নেই বিএনপি নেতাকর্মীদের। করোনায় 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 17 মে থেকে আরেক দফা লকডাউন। টিকার সংকট কাটেনি, ভারতের মহাবিপর্যয় বিশ্বের উদ্বেগ। আলোচিত মৃত হত্যার আসামি সাইদুল ইসলামকে পিবিআই এর কাছে হস্তান্তর করেছে র্যাব। 4 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। শেষ মুহূর্তের কেনাকাটায় বেড়েছে ব্যস্ততা, শপিং মল ও মার্কেটে ভিড়। হারিয়ে যাচ্ছে ঈদ কার্ডের প্রচলন, জায়গা করে নিচ্ছে প্রযুক্তি। এবং ঈদের দিনেও গাজায় ইসরায়েলি সহিংসতা, ফিলিস্তিনিদের উপর বোমা হামলায় নিহত বেড়ে 84। যুদ্ধের আশঙ্কা, জাতিসংঘের বিশ্বজুড়ে নিন্দার ঝড়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি রাগিব রহমান। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র ঈদ উল ফিতর। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে সরকার। ঈদের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এবার অনুষ্ঠিত হবে 5টি জামাত। এছাড়াও দেশের প্রধান প্রধান শহরগুলোর বড় মসজিদে নির্দেশনা অনুসারে জামাতের আয়োজন করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঈদের সেই আমেজ আর নেই। জামাতে নামাজ আদায় করে কোলাকুলি করার মুসলিম রীতি মহামারীর কারণে গেল বছর থেকেই থমকে গেছে। করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে ঈদ আজ বিপন্ন, তবুও মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত দেশ। প্রতি বছর ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলেও করোনার কারণে গেল বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দেশে কোনো ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। গেল 26শে এপ্রিল ঈদের নামাজের উপর 12টি নির্দেশনা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাতকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মসজিদের কর্মীরা। পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক মুসল্লি অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন এবং নামাজে কাতারে দাঁড়ানোর সময় তারা সামাজিক দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াবেন। নিজ নিজ জায়নামাজ তারা নিয়ে আসবেন। যথাসম্ভব বাসা থেকে উজু করে আসবেন। উজু করার বিষয়ে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা এখানে আছে। সাবান দেওয়া থাকবে, স্যানিটাইজার দেওয়া থাকবে, বেসিন আছে। ঈদ উল ফিতরের নামাজ শেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণে জাতীয় ঈদগাহের পরিবর্তে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি নিশ্চিতকে মাথায় রেখে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থাও। ঈদের দিন সকাল 7টার প্রথম জামাতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, বাইতুল মোকাররম মসজিদ, ঢাকা। করোনাকালে খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ে বিধিনিষেধ থাকায় গেলবারের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হচ্ছে না ঈদ জামাত। রাজধানী সহ সারা দেশে বড় মসজিদে হবে ঈদের জামাত। রাজধানী ও রাজধানীর বাইরের প্রধান প্রধান ঈদ জামাতের খবর জানাচ্ছেন প্লাবন রহমান। রাজধানীর পুরান ঢাকায় চকবাজার শাহী জামে মসজিদে সকাল 8টা ও 9টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। বড় কাটরা মাদ্রাসা মসজিদে ঈদ জামাত হবে সকাল 8টায়। এছাড়া লালবাগ শাহী মসজিদে সকাল 8:30টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর নবাবগঞ্জ বড় মসজিদে সকাল 7টা, 8টা ও 9টায় মোট 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থান মসজিদে সকাল 7টা, 8টা, 9টা এবং 10টায় হবে 4টি ঈদ জামাত। আর আজিমপুর ছাপড়া মসজিদে সকাল 7:30টা, 8:30টা ও 9:30টায় 3টি জামাতের আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামী বড় মসজিদে ঈদের নামাজ হবে সকাল 7টায়। সি ব্লকের সকাল 7:15 ঈদ জামাতের আয়োজন উম্মে কুলসুম জামে মসজিদে। এফ ব্লক জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 7:30টায়। এছাড়া জি ব্লকে বাইতুল জান্নাত জামে মসজিদে সকাল 8টায় এবং এন ব্লকে ফকিহুল মিল্লাত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। মিরপুরের দারুস-সালাম লালকুঠি বড় মসজিদে সকাল 7টায় একটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া দারুস-সালাম মাতবর বাড়ি আদি জামে মসজিদে সকাল 7টা, সকাল 7:30টা এবং 8টায় মোট 3টি ঈদ নামাজ অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল জামে মসজিদে সকাল 6টা, 7:30টা এবং 9:30টায় ঈদের প্রধান 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ নামাজের আয়োজন করা হলেও করোনার কারণে এবারও জামাত হচ্ছে না শোলাকিয়ায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদে। একই স্থানে সকাল 9টায় হবে দ্বিতীয় জামাত। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত হবে হজরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। একই সময়ে ঈদের আরেকটি জামাত হবে সাহেববাজার বড় মসজিদে। বরিশালে ঈদের সবচেয়ে বড় জামাত হবে সকাল 9টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে। এছাড়া নগরের কালেক্টরেট জামে মসজিদে 3টি, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে 3টি, সদর রোডের বাইতুল মোকাররম জামে মসজিদে 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ নামাজ। করোনা প্রতিরোধে সবাইকে বাসা থেকে উজু করে নামাজে আসার অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যবিধির পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের তাগিদ রয়েছে সরকারের। লাবন রহমান, নিউজ 24। আজ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা সহ এর আশেপাশের জেলাগুলোয় সন্ধ্যা থেকে বৃষ্টি হয়। পবিত্র ঈদ উল ফিতরের দিন এবং পরদিন দেশের বেশিরভাগ জেলায় হালকা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি থেমে তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। করোনা পরিস্থিতিতে ঈদ উদযাপন নিয়ে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঈদ উদযাপন করব, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই ঈদ উদযাপন যেন করোনা সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ্য না হয়ে ওঠে। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান। বলেন, দেশের সব নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। শিগগিরই নতুন টিকা আসতে শুরু করবে। শাহ আলী জয়ের রিপোর্ট। অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এবারও করোনার প্রবল সংক্রমণের মধ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে করোনার ঝুঁকি এড়াতে সবাইকে নিজ নিজ অবস্থানে ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা বলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে বিদেশ থেকে যেমন টিকা আমদানি করা হচ্ছে, তেমনি দেশেও হবে এর উৎপাদন। আপনারা জেনেছেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই দেশে টিকা আনতে শুরু করবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দেশের স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা হুমকির মধ্যে পড়ে, আর এ কারণেই লকডাউনের মতো সিদ্ধান্ত নেয় সরকার। হঠাৎ করে দ্রুত গতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন, উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের
কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। তবে আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। করোনার প্রথম ধাক্কায় অর্থনীতির অভিঘাত মোকাবেলায় সরকার যে সফলতা পেয়েছিল, এবারও সে ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। আমরা যখন প্রথম ঢেউ সামলে অর্থনীতিকে সাবেক অবস্থার ধার প্রান্তে নিয়ে আসার পর্যায়ে, তখনই মার্চ মাসে দ্বিতীয় ঢেউ আঘাত এনেছে। এতে করে আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধিতে হয়তো খানিকটা ভাটা পড়বে। তবে আমাদের অভ্যন্তরীণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে এবারও আমরা আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। গত সপ্তাহে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। ঈদের মূল তাৎপর্য অনুযায়ী ভ্রাতৃত্ব, ঐক্য আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে পথে আজ হাকিব বন্ধু, ঈদ মোবারক, আসসালাম। ঠোঁটে ঠোঁটে আজ বিলাব সিন্নি, ফুল কালাম। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। তবে করোনা মহামারীর কারণে সিংহভাগ দেশে স্থানীয় বিধিনিষেধ মেনে ঈদ জামাতে অংশ নেন সবাই। দীর্ঘ 87 বছর পর এবার প্রথমবারের মতো তুরস্কের হাজিয়া সোফিয়াতে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে জামাতে অংশ নেন দুবাই, ইরান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। ইসরায়েলের সকল হুমকি ধামকি ও বিধিনিষেধ উপেক্ষা করেই আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। মহামারীকালীন তৃতীয় এই ঈদে করোনার কালো ছায়া মুক্ত এবং শান্তিপূর্ণ এক পৃথিবীর কামনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। চাঁদপুর, বরিশাল, নোয়াখালী, দিনাজপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, শেরপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু গ্রামের মানুষ বৃহস্পতিবার ঈদ উদযাপন করেছেন। সরকারের নিষেধাজ্ঞা থাকায় খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। পাড়া মহল্লায় নিজ নিজ তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে মানুষ, তবে সড়কে নেই যানবাহনের চাপ। রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান এবং দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তাদের সাথে। শুরুতে চলে যাচ্ছি মাহমুদুল হাসানের কাছে। মাহমুদ, আমি জানতে চাইবো এখনো কি মানুষ বাড়ি ফিরছে, আর সড়কে কি অবস্থা দেখছেন এখন? দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হব আমাদের সহকর্মী মাহমুদের সাথে। এখন আমরা চলে যাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটে। দৌলতদিয়া ফেরিঘাটে আছেন আমাদের সহকর্মী শামীম। শামীম, কি শুনতে পাচ্ছেন আমাকে? এবং আমি আপনার কাছে জানতে চাইবো যে সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন আপনি? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে ঘরমুখী হচ্ছে এখনও কিন্তু সাধারণ মানুষ। তো এই বিষয়টি আমি একটু উল্লেখ করতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ ঘরমুখী হয়। তো গত কয়েকদিন যাবৎ কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে পাটুরিয়া ঘাটে কিন্তু তীব্র যানজট এবং যাত্রীদের জট আমরা দেখতে পেরেছি। তবে এই চিত্রটি কিন্তু আজকে একটু ব্যতিক্রম ছিল। সকাল থেকেই কিন্তু আমি একটু বিষয়টা দেখা দিচ্ছে, সকাল থেকেই কিন্তু পাটুরিয়া থেকে
রাজধানী থেকে ঢাকা ঘরমুখী হচ্ছে হাজারো জনতা। তো এটা কিন্তু গত কয়েকদিনের চেয়ে হালকাভাবে আমরা দেখতেছি, হালকাভাবে কিন্তু তারা নদীতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল 15টি ফেরি চলাচল করছে। তারা কিন্তু সহজেই গন্তব্যস্থানে পার হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আমি দৌলতদিয়া বাস টার্মিনাল আছি। এই বাস টার্মিনালে কিন্তু কিছু গণপরিবহন আছে। তো গণপরিবহন যে হারে আছে সে হারে কিন্তু আমরা যাত্রী দেখছি না। তবে কিছু যাত্রী যে এখনো কিন্তু কিছু যাত্রী আমরা দেখা যাচ্ছে যে তারা কিন্তু দৌলতদিয়া থেকে ঘরমুখী হচ্ছে। তো আমি কিন্তু একটি বিষয় দেখছি যে এখন কিন্তু আমার সামনে কিন্তু কয়েকটি যাত্রীবাহী পরিবহন আছে। তারা কিন্তু দৌলতদিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী আছে। আমরা এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের কাছে বলেছে যে পর্যাপ্ত দৌলতদিয়া থেকে কিন্তু খুলনা পর্যন্ত যে ভাড়াটা, সে ভাড়া কিন্তু সামাজিক আগের যে ভাড়া ছিল তার চেয়ে কিন্তু 3-4 গুণ ভাড়া বৃদ্ধি দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। তো দৌলতদিয়া ঘাটে আমরা একটি জিনিস বলতে পারি যে এই জায়গায় কিন্তু যাত্রীদের চাপ তেমন নাই, তবে গণপরিবহন আছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি গাবতলী সহকর্মী মাহমুদুর রহমানের কাছে। মাহমুদ। রাজবাড়ির মতো কিন্তু শামীম, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি গাবতলীতে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু সারাদিন যাতায়াত করেছেন এই পথ ধরে উত্তরবঙ্গের জেলাগুলোতে যারা গিয়েছেন। তো তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু আজকের দিনটি অন্তত মোটামুটি রাস্তাঘাটগুলো ফাঁকা ছিল, একটি মোটামুটি ভালো পরিবেশে তারা যেতে পেরেছেন, এই ধরনের একটি বিষয়। কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ রাজধানীতে থেকেই যাচ্ছেন, যারা ঈদ করার জন্য আসলে এখানে অবস্থান করছেন, এবং তারাই কিন্তু আসলে এই যাত্রীগুলো বেশি পরিবহন করেছে। তো এত রাতেও আপনারা এখানে অবস্থান করছেন, রাত পেরোলেই ঈদ উল ফিতর উদযাপন করা হবে আসলে। তো বাড়ি ফেরা মানুষের একটু কথা জানতে চাই। বাড়ি ফেরা মানুষের আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব ভালো না, দিন সময় খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেকে রিস্ক নিয়ে বাড়িতে গেছে। আমরা আসলে অর্থনৈতিক অবস্থার কারণে বাড়িতে যাইতে পারি নাই। আশা করি আল্লাহ যদি আগামী বছর ভালো করে ইনশাল্লাহ আমরা যাব। আচ্ছা, এমনিতে প্রচুর যাত্রী হচ্ছে যে রাজধানী ছেড়েছে, আবার তারা হচ্ছে যে রাজধানীতে আসবে। তো জীবন জীবিকার একটা সংকট দেখেন কিনা এই করোনার সময়? জি, তারা আসার সময় আরো বড় ধরনের সংকট হবে বলে আশা করা যাচ্ছে। শুনছিলেন কিন্তু আসলে যে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ, এবং ঈদের পরে তারা কিন্তু আবারও ঘরে ফিরবেন। তো রাত পেরোলেই যেহেতু ঈদ, এখন কিন্তু আসলে খুব বেশি সময় বাকি নেই। সারা দেশ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকাল হলেই কিন্তু নামাজের মাধ্যমে যে ঈদ উদযাপন সেটি শুরু হবে। তাতেও কিন্তু কিছু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো সেগুলো কিন্তু রয়েছে, এবং হচ্ছে যে করোনাকালীন যে বিষয়গুলো সংকট মোকাবেলা করেই কিন্তু আসলে সামনের দিকে এগোতে হবে। যে ঈদ হয়তো বা সামনের দিন আসবে, সেদিন এই দেশবাসী কিন্তু ভালো একটি ঈদ উদযাপন করতে পারবেন। তো এই মোটামুটি অবস্থা। রাজধানী ছেড়েছেন যারা, তারা কিন্তু আর রাত পেরোলেই যে সকালবেলা নামাজের মাধ্যমে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শুরু হবে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সড়ক পথে এবং ফেরিঘাটে সর্বশেষ অবস্থা। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ঈদের আগের দিন ফেরিঘাটের অচলাবস্থা কাটলো। নিয়মিত ফেরি চলাচল করায় এদিন ভোগান্তি ছাড়াই পদ্মা পার হতে পেরেছেন ঘরমুখো মানুষ। যাত্রী চাপও ছিল কয়েকদিনের তুলনায় অনেক কম। এজন্য মানুষের পাশাপাশি ফেরিগুলো এদিন যানবাহন পারাপার করা হয়। ঘাট পরিস্থিতির কথা জানাচ্ছেন আরেফিন শাকিল। অবশেষে স্বস্তি ফিরেছে শিমুলিয়া ফেরিঘাটে। ফেরি পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, হুড়ুহুড়ি কিংবা অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট ছাড়াই ঈদের একদিন আগে পদ্মা পার হন হাজারো ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার রুটে চলেছে 17টি ফেরি। নির্দিষ্ট সময় পরপর ফেরি ছাড়ায় ঘাটে যাত্রী চাপ খুব একটা দেখা যায়নি। ট্রেনে দিয়ে আসছি যাত্রাবাড়ি থেকে, এবং সুন্দরভাবে আসছি, কোনো যানজট নাই। কষ্ট দেখতে হবেই, এখন আপনজনের সাথে ঈদ করতে হলে তো কষ্ট করতে হবে। ওই বাসে আসি আদমজি ভাঙ্গে আসছি আর কি। কষ্ট করে নৌকা পার হয়েছে, নৌকা পারে গাড়ি গাড়ি পাই না, পরে রিক্সা করে কদম তুলেছি। অতিরিক্ত ভিড়ের কারণে গেল কয়েকদিন অ্যাম্বুলেন্স কিংবা লাশবাহী গাড়িও ফেরিতে উঠতে পারেনি। তবে যাত্রীচাপ না থাকায় এদিন যাত্রী ও পণ্যবাহী গাড়িও ফেরিতে পদ্মা পার হয়েছে।
স্বস্তি ছিল পাটুরিয়া ফেরিঘাটেও। নির্ধারিত সময়ের পরপর ফেরি চলাচল করায় ঈদের একদিন আগে কিছুটা দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরে মানুষ। কাল বাসায় ছিলাম, আজকে শুনছি লঞ্চ চলবে, সেজন্য আজকে আসছি। দুর্ভোগ তো হয়েছে, তারপরে ঈদ উপলক্ষে আনন্দ উপলক্ষে যাইতেছি, টাকার দিকে না তাকাই আর কি। তবে বাড়ি ফেরার সময় স্বাস্থ্যবিধি ও জীবনের নিরাপত্তা নিয়ে অনেকের মাঝে উদাসীনতা দেখা গেছে। এদিন পদ্মায় পুরোপুরি নৌযান বন্ধ রাখতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা টহল দেন। অতিরিক্ত যাত্রী চাপ, দুর্ভোগ, সমালোচনা, ফেরি চালু, ফেরি বন্ধ, এ ছিল এবার ঈদের সামগ্রিক চিত্র। যদি ঢাকার ফেরার পথেও একই রকম অবস্থা অব্যাহত থাকে, তবে দুর্ভোগের সঙ্গে বড় ধরনের দুর্ঘটনাও আশঙ্কা রয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আরিফিন শাকিল, নিউজ 24, মুন্সিগঞ্জ। ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। সকাল থেকে রাজধানীর পার্শ্ববর্তী সড়কে নামে ঘরমুখী মানুষের ঢল। সরকারের নিষেধাজ্ঞার পরও এদিন রাজপথে চলতে দেখা যায় দূরপাল্লার বাস, যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন সহ মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধিও। দূরপাল্লার বাসের পাশাপাশি প্রাইভেট কার, পিকআপ কিংবা মোটরসাইকেলও বিকল্প ব্যবস্থা হিসেবে বেছে নিচ্ছেন অনেকে। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। রাত পোহালেই ঈদ, আর ঈদের আনন্দ প্রিয় মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার শেষ দিন লকডাউনের কারণে রাস্তায় গণপরিবহন সংকট হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে কেউ মোটরসাইকেল, কেউ মাইক্রোবাস, কেউ বা অ্যাম্বুলেন্স বেছে নিচ্ছেন যাতায়াতের বাহন হিসেবে। রাজধানীর বাইরে চলতে দেখা যায় দূরপাল্লার বাস। সরকারের সব যান চলাচল নিষিদ্ধ করলেও কোনো বাধা ছাড়াই চলছে। নিষেধ অমান্য করে রাস্তায় বাস নামিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করতেও দেখা যায়। একই অবস্থা মাইক্রোবাসগুলোরও। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতার কোনো বালাই নেই। এখন অনেক বেশি ঝুঁকি তো থাকবেই, কিন্তু আজকে ভিড় কম আছে, তাই হচ্ছে যাচ্ছে। অনেকেই যাচ্ছে গাইবান্ধা, তারপর রংপুর, এই এত ভোগান্তিতে আমরা আছি। আগে আমার যেহেতু 150 টাকা, এখন আমার 1000 টাকা লাগতেছে। লকডাউন, এটা সরকারের বিধিবিধান আছে, তার ভিতরেও আমরা চেষ্টা করি যে মা বাবার সাথে দেশে গিয়ে ঈদ করার জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা ঘরমুখ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস আর প্রাইভেট কারে বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হচ্ছেন যাত্রীরা। আছে বাসের সারিও। দূরপাল্লার বেশ কিছু বাস যাত্রী তুলছে। কোথাও তো স্বাস্থ্যবিধি নাই, মানতেছেও না। পিকআপে বেশি ভাড়া দিয়ে যাচ্ছে, এই যে প্রাইভেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বাস মালিকরা নামাইছি, আমি মালিক, তারপরও আসতে হয়েছে। আমাদের একেবারে করুণ অবস্থা। আমরা নিতাম 400 করে, কুমিল্লার বিষয়টা একবার নামাইতাম, কিন্তু আমাদের গাড়ি ওরা যাইতেছে না, ওই গাড়ি ওরা যাইতেছে। আমি বাড়িতে যাচ্ছি, খালি যাচ্ছি, সেজন্য মনে করেন একটা যাত্রী নিয়ে গেলে আমার তেলের পয়সা হবে। তবে পুলিশ বলছে গেল 3 দিনে প্রায় 300 বাস ও প্রাইভেট কারকে মামলা দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কয়েকটি। এরপরও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। মামলা এবং ওই যে রেকার বিল করতেছি, এবং এই পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, এইগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। তাই আমার এখানে এখন পর্যন্ত 300+ মামলা হয়ে গেছে। করোনা সংক্রমণ রোধে মানুষের এমন অসচেতন আচরণ সামনে ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর কারাগার, হাসপাতাল আর ভাড়াবাড়ি ফিরোজায় টানা 6টি ঈদ কেটেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। করোনায় আক্রান্ত হওয়ার পর আবার হাসপাতালে ভর্তি থাকায় এবারে ঈদও কাটছে হাসপাতালেই। নেত্রীর অসুস্থতার কারণে আনন্দ নেই দলের নেতা কর্মীদের মাঝেও। মারুফা রহমানের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই জাঁকজমক আয়োজন থাকত বিএনপির। দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপির ঈদ আয়োজন আর হয় না। 2018 এবং 19 এই 2 বছরে 4টি ঈদ খালেদা জিয়া কাটিয়েছেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের প্রিজন সেলে। ঈদের দিনে তার সান্নিধ্য পেয়েছেন শুধু স্বজনরা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে 2020 সালের 25শে মার্চ সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। গেল বছরের 2টি ঈদ ভাড়া বাড়ি ফিরোজাতে কাটলেও নেতাকর্মীরা দেখা পাননি দলীয় প্রধানের। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে গেল মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার আবেদন করা হলেও আইনি বাধা থাকায় তা নাকচ হয়ে যায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মুক্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন খালেদা জিয়া।
তবে বাসায় নেয়ার মতো অবস্থা না হওয়ায় এবারের ঈদ উল ফিতরও তাকে পার করতে হচ্ছে হাসপাতালে শুয়ে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 31 জন, যা গেল 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন। আর নতুন করে শনাক্ত হয়েছেন 1290 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন 12,076 জন এবং শনাক্ত হলেন 7,78,687 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,370 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,19,619 জন। করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ ঈদের পরও আরও 1 সপ্তাহ বাড়তে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার নিশ্চিত করাতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা বলেন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ 16 মে পর্যন্ত থাকছে। চিন্তা ভাবনা করছি যে ঈদের পরে আরো 1 সপ্তাহ আমরা এই বিধিনিষেধটাকে আমাদের চলমান রাখা, আমাদের যে আইনটি আছে আইনের কিছু সংশোধনী এনে যদি আমরা সেভাবে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আমাদের কিছু কাজ করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। বাণিজ্যিকভাবে চীনের সিনোফার্ম অথবা রাশিয়ার স্পুটনিক ভির টিকা মে মাসে পাওয়া না গেলেও জুনে পেতে শতভাগ আশাবাদী টিকা কমিটি। আর স্পুটনিক ভি দেশেই উৎপাদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিকে যারা দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন না তারা কবে পাবেন তা নিশ্চিত না হওয়ায় সংকট সমাধানের বিকল্প চিন্তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনার টিকা ব্যাপক চাহিদা থাকায় রপ্তানি করতে হিমশিম খাচ্ছে উৎপাদনকারী দেশগুলো, যা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমদানিকারক দেশগুলোর জন্য। যেমন ভারতের তৈরি সেরামের টিকা নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় দ্বিতীয় ডোজ না পাওয়ার অনিশ্চয়তায় অন্তত 15 লাখ মানুষ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তৎপর টিকা কমিটি। তারা জানান, রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি বাংলাদেশে উৎপাদন হবে, কিন্তু করতে 3 মাস সময় লেগে যাবে। এছাড়া চীনের উপহারের 5 লাখ টিকার অর্ধেক প্রথম ডোজ ও বাকিটা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আমরা স্পুটনিক ভি বাংলাদেশেই তৈরির ব্যাপারে ফর্মুলাটা রাশিয়া থেকে আনা হবে। আমাদের দেশের 3টি কোম্পানি ইতিমধ্যেই তারা সক্ষমতা আছে, যাচাই করা হয়েছে। শুরু করলে আগামী 3 মাসের মধ্যে আশা করব যে আমরা টিকা উৎপাদনে চলে যেতে পারবো। তবে টিকার যেহেতু বিশ্বব্যাপী সংকট, তাই পেতে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। আগামী জুনে চীনের তৈরি সিনোফার্মের টিকা বাণিজ্যিকভাবে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। আমরা মে মাসের মধ্যে হয়তোবা সুখবর দিতে পারবো। জুন মাসে তো আমরা পারবোই। এখন কেবল চুক্তি স্বাক্ষরের অপেক্ষা এবং চুক্তি স্বাক্ষরের পর চালানগুলো আসবার অপেক্ষা। আজ এইটুকুর সময় আমাদেরকে দিতেই হবে। স্পুটনিক বাংলাদেশে পেয়ে যাবো 40 লাখ ডোজ। এটা অলরেডি রাশিয়ার সাথে কথা হয়েছে, আমরা জানতে পেরেছি। আমরা চীন থেকেও প্রতি মাসে 50 লাখ ডোজ করে আমরা পাবো আশা করছি। এদিকে করোনা সংক্রমণ রোধে 2 ধরনের টিকার ডোজ নেওয়া নিয়ে গবেষণা চলছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলছেন, 1 ডোজ অ্যাস্ট্রাজেনিকা ও আরেক ডোজ ফাইজারের টিকা নিলে প্রাপ্তবয়স্কদের শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো খুব গুরুতর নয় বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনায় মোট সংক্রমণের সংখ্যা 16 কোটি 11 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 7.5 লাখ, আর প্রাণহানি হয়েছে 13,500-এর বেশি মানুষের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গড়িয়েছে 33,47,000-এ। ভারতে একদিনে মারা গেছে 4,100-এর বেশি মানুষ, আক্রান্ত 3,62,000। দেশটিতে কোভিড ভ্যাকসিনের সংকট চরমে পৌঁছেছে। দিল্লির রাজ্য সরকার অভিযোগ করেছে বায়োটেক তাদের নতুন করে আর টিকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এর ফলে দিল্লিতে শতাধিক ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দিতে হয়েছে। করোনা ভাইরাসে নাজেহাল বিশ্বের আরেক দেশ ব্রাজিলেও একদিনে মারা গেছে 2,500-এর বেশি। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সংক্রমণ ও মৃত্যু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। মাহমুদা খানম মিতু হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকুকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7। এরই মধ্যে তাকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করে আদালত। মাহমুদা খানম মিতুর বাবা বুধবার যে হত্যা মামলা দায়ের করেছেন তাতে সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে। এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। প্রতি বছরের মতো এবারও ঈদের আগের দিন জমে উঠেছে রাজধানীর ফুটপাতের ঈদ বাজার। রাজধানী জুড়ে প্রায় অর্ধশত রাস্তার ফুটপাতে চলে ঈদের কেনাকাটা। শপিং মল থেকে তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায় বলে এ সময় ফুটপাতের দোকানে ক্রেতার সমাগমও বেশি। শেষ মুহূর্তে এসে বেচা বিক্রি নিয়ে খুশি দোকানিরাও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা ভাইরাস মহামারী ও লকডাউনের কারণে রাজধানীর ফুটপাতের দোকানগুলো অনেকদিন ধরে ছিল ক্রেতাশূন্য। ঈদের আগে শেষ মুহূর্তে কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর এসব দোকান, যেখানে বৃহস্পতিবার ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঈদ কেনাকাটায় বিত্তবানদের প্রয়োজন না হলেও নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর এমন সব ফুটপাতের বাজার, যেখানে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জন্য ঈদের আগে ছুটে আসেন অনেকে। আমরা তো আসলে ধরে যাইতে পারি না, এইগুলো এখান থেকে কিনছি। মোটামুটি আগে হয়ে গেছে না কেনাকাটা, জাস্ট একটু অল্প কিছু রয়ে গেছে কি। এখানে যারা গরিব মানুষ তারাই এখানে আসে, তারপরেও সেই হিসাবে কাপড় চোপড় ভালো করে নাই। এই বাচ্চা কান্নাকাটি করতেছে, এখন মনে করেন যে আমার ভাইয়ে 500 টাকা দিচ্ছে, কয় বাচ্চার জন্য কিছু নিয়ে আসো। প্রতি বছর ঈদের 3 থেকে 4 দিন আগে থেকে ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনা শুরু হয়। তবে এবছর লকডাউনের কারণে বেচাকেনা শুরু হতে বেশ দেরি হয়ে গেছে বলে জানান বিক্রেতারা। আর দামও একদম সিম্পল, কাস্টমারগুলো গ্যাদারিং বা ইয়ে করি না, একদম সিম্পল। এগুলো 30 টাকা করে বিক্রি করি, এগুলো 20 টাকা করে। ওটা কারো হয়রান করি না, সিম্পলের ভিতরে ক্লিয়ার। লোকজন তেমন নাই, মানে বেচা কিনা তেমন নাই আর কি, খুব কম। এই যে মধ্যবিত্ত কিছু লোকজন আছে রাস্তাঘাটের মধ্যে যারা, আর এখানে তো মানে যারা আছে মানে দিনে খাওয়া মানুষগুলো আর কি, বেশিরভাগ মানুষ আর কি এখানে আসে। ক্রেতা উপস্থিতি থাকায় ফুটপাতের এইসব দোকান চাঁদ রাত পর্যন্ত খোলা থাকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একটা সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল ঈদ কার্ড। সময়ের সাথে বদলেছে ঈদ আয়োজনের নানা অনুষঙ্গ। এখন ঈদ কার্ডের প্রচলন একেবারেই কম। তবে সময়ের সেই স্রোতে প্রযুক্তি অনেককেই আবার কাছে এনেছে দূরে থাকা প্রিয়জনদের। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। খুশির বারতা নিয়ে আসে ঈদ। নতুন পোশাক, সেমাই পায়েসের মতো মুখরোচক খাবারের পাশাপাশি একটা সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের অন্যতম অনুষঙ্গ ছিল ঈদ কার্ড। নানা পংক্তিমালা আর ভালোবাসার অক্ষরে ভরপুর এসব ঐতিহ্যবাহী কার্ড বিলুপ্ত প্রায়। এখন সে জায়গা দখলে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বছর কয়েক আগেও এসব দোকানে ছিল ক্রেতা বিক্রেতার ভিড়ভাট্টার দৃশ্য। সে দৃশ্যপটে এখন আর নেই ক্রেতাদের আনাগোনা। তবুও দোকানিরা পসরা সাজিয়ে অপেক্ষা করেন ক্রেতার। ঠিক সাজিয়ে গুছিয়ে রাখেন ঐতিহ্যের ধারক ও বাহক এসব কার্ড। সময় ছিল যখন কার্ড ছাড়া, ঈদ কার্ড ছাড়া কাউকে শুভেচ্ছা বিনিময় করা যেত না। হ্যাঁ, আস্তে আস্তে যখন মোবাইলের যুগ আসছে, SMS এর মাধ্যমে, তারপরে মোবাইল, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে কমতে শুরু হয়েছিল। কাস্টমার খুবই সামান্য সামান্য 2-1টা বিক্রি হচ্ছে। 70 বছর বয়সে এসেও এই নারী জানান, ছোটবেলার ঈদ ছিল অনেক আনন্দ মাখা। সময়ের সাথে বদলেছে ঈদ আয়োজন। তবে ছোটবেলার স্মৃতি আজও আবেগ আর ভালোবাসায় আঁকড়ে রাখে তাকে। গ্রামে বড় হয়েছে, ওখানে ঈদ করছি। তারপর আব্বা আম্মা মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মানে খুব ভালো লাগছে। ঈদের দিন নতুন জামা পরা, মানে ঈদের দিন হইচই করা। এখন তো ছেলে মেয়ে সব বাইরে আছে, এখন একা একা ভালো লাগে না। তারপরে এই যে করোনার মধ্যে তো আত্মীয় স্বজন কেউ আসে না বাসায়। এক সময় ঈদ মানে ঈদের আগের রাতে মেহেদি দেয়া থেকে শুরু করেছিল নানা আয়োজন। সময়ের সাথে সাথে বদলেছে ঈদ উদযাপনের ধরন ধারণ।
আর করোনা সেই ধরন ধারণে কিছুটা এনেছে ভাটার টান। অনেকের মতো তারও ঈদ উদযাপনে এসেছে পরিবর্তন। আধুনিকতার ছোঁয়ার সাথে প্রযুক্তি যুক্ত হওয়ায় ঈদ শুভেচ্ছা আর প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন অনলাইনে। ঈদ মোবারক। তোমাদের সবাইকে ঈদ মোবারক। তোমরা কি খাবা? সিমাই। অনেকেই আবার করোনা আর নানা ঝক্কি ঝামেলা পেছনে ফেলে ছোটেন বাড়ি আপনজনের সাথে ঈদ করতে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। ঈদের আনন্দ নেই বিধ্বস্ত গাজায়। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র, রকেট আর বিমান হামলায় রক্তস্রোত বয়ে যাচ্ছে ফিলিস্তিনে। এর জবাবে হামাসও পাল্টা রকেট হামলা চালিয়ে যাচ্ছে। হামলা শুরুর পর এখন পর্যন্ত 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 শতাধিক। এই অবস্থায় সেখানে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। চলমান উত্তেজনার অবসান চেয়েছেন বিশ্ব নেতারা। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ভয়াবহ নিরাপত্তাহীনতা আর সহিংসতার আতঙ্ক নিয়ে ঈদের সকাল শুরু হয় ফিলিস্তিনিদের। হামলার আশঙ্কাকে উপেক্ষা করে ফিলিস্তিনিরা ঈদের দিন জমায়েত হয় আল আকসা মসজিদে। লাখো মুসল্লি ঈদের জামাতে অংশ নেওয়ার পর সেখানে ফিলিস্তিনের পতাকা ওড়ায়। ঈদের দিনই বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মসজিদ প্রাঙ্গণ থেকে আটক করে বেশ কয়েকজনকে। মুসলিম বিশ্বে যখন পবিত্র ঈদের আনন্দ, তখন ফিলিস্তিনিরা উপহার পাচ্ছেন স্বজনের লাশ। বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারী, সদ্য জন্ম নেয়া শিশুও। পুত্র সন্তানকে হারিয়ে সেই লাশকে সামনে নিয়ে তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের বাতাস। বুধবার রাতেও গাজার উপর বৃষ্টির মতো শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাসের গাজা সিটির কমান্ডার বাসেম ইসাস সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। তবে গাজা উপত্যকা থেকে হামাসও সর্বোচ্চ প্রতিরোধের চেষ্টা চালিয়েছে। ইসরায়েলের ভাষ্যমতে গত 38 ঘন্টায় 1000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাচ্ছে মুসলিম বিশ্ব। বিক্ষোভ হয়েছে তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। এছাড়া যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, রাশিয়া, চীন সহ বিশ্ব নেতারা চলমান উত্তেজনার অবসান চেয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। রমজান উপলক্ষে দেশব্যাপী গরিব দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। প্রধানমন্ত্রী ও যুবলীগ চেয়ারম্যানের নির্দেশনায় 1 মাসব্যাপী এই কার্যক্রম চালিয়ে আসছে আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন, যার শেষ দিনে রাজধানীর ধানমন্ডিতে গরিবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপসের নির্দেশনায় লালবাগে এতিমখানায় ছেলে মেয়েদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। পিরোজপুরে শেষ হলো স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী ইফতার বিতরণ। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ করার উদ্যোগ নেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৈশ্বিক মহামারী করোনায় চলমান লকডাউনে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ফিরোজপুর সদর কমিটির উদ্যোগে রমজান মাসব্যাপী প্রতিদিন শহরের প্রায় 200 অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এবার প্রবাসের খবর। সৌদি আরবকে অনুসরণ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু করোনা মহামারীর কারণে বেশিরভাগ দেশেই ঈদের পূর্ণাঙ্গ আমেজ আসেনি। অনেকেই স্বজন হারানোর স্মৃতি নিয়ে ঈদ পালন করছেন। প্রবাসী বাংলাদেশি ঈদ উদযাপন নিয়ে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট।
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবে বৃহস্পতিবার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে মক্কা ও মদিনা ছাড়াও সৌদি আরবের সমস্ত শহরে ইসলামী রীতি অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব স্থানেই মাত্র 15 মিনিটের মধ্যেই খুতবা, জামাত, মোনাজাত সহ আনুষঙ্গিক প্রার্থনা শেষ হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাতারে মোট 401টি মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশ মতো মাস্ক পরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন মুসল্লিরা। মালয়েশিয়ায় চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রবাসী বাংলাদেশিদের এসব মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়নি। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত সুরাও এর মধ্যে নামাজ আদায় করেছেন। লেবাননে ডলার সংকটের কবলে পড়ে এবার সাদামাটা আর নিরানন্দেই ঈদ পালন করেছেন বাংলাদেশিরা। দেশটির সৈফাত, হাইসুলুম, মোকাল্লেস সহ আরো কয়েকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের নিজেদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা আনন্দমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। তবে ছুটির দিন না হওয়াতে অনেক প্রবাসীদের সকালে নামাজ শেষ করেই নিজ নিজ কর্মস্থলে চলে যেতে দেখা যায়। ইউরোপের আরেক দেশ জার্মানিতেও পালিত হয়েছে পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এ উপলক্ষে রাজধানী বার্লিন সহ দেশটির অন্যান্য প্রদেশে ঈদের 7টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। করোনার প্রাদুর্ভাব কমে আসায় সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় স্পেনের মসজিদগুলোর পাশাপাশি খোলা ময়দানেও মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করতে পেরেছেন। তবে মুসল্লিদের বাসা থেকে অজু করে জায়নামাজ নিয়ে আসা ও মাস্ক পরিধানের নির্দেশনা ছিল। কানাডায় ঈদ পালন হলেও ছিল না ঈদের আগের আমেজ। স্বজন হারানোর বেদনাকে সাথে নিয়ে অনেক প্রবাসী এবারের ঈদ পালন করেছেন। নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে থাকা স্বজনদের সঙ্গে ভিডিও বার্তায় কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। নাহিদ জিহান, নিউজ 24। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ঈদ মোবারক।